টুনাটুনি পরিবারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এসেছি আমাদের নিজেদের বাসায় বেড়াতে। কারণ আমরা প্রতি শুক্রবারে কোথাও না কোথাও যাই। তো এই শুক্রবারে নিজেরা নিজেদের ঘরেই বেড়ালাম। আর দুঃখের সাথে বলা হচ্ছে যে টোনা অনেক অসুস্থ। তো অসুস্থতার কারণটাও বলবো। কারণ তাকে আজকে আমি সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। তাকে কালকে বলেছিলাম যে টোনাকে আমি কাচ্চি খাওয়াবো। তো সে বলছে আমি কাচ্চি খাবো না। আমি বলছি কেন খাবেন না, আমি কাচ্চি অর্ডার দিব, আপনি কাচ্চি খাবেন। তো এই কাচ্চিটা আমরা নিয়ে এসেছি লাবণী কিচেন থেকে। আমরা প্রায় তার পেজ থেকেই নেই, কিন্তু ভাবির খাবারগুলো খুব ভালো। তো ইরফান হচ্ছে আমার মেয়ের সাথে ক্লাসমেট ছিল। প্লে থেকে কেজি পর্যন্ত 3 বছর একসাথে পড়ালেখা করেছে। তারপরে আমরা স্কুল বদলিয়ে যে যার মতো করে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি। তো আমি কালকে হঠাৎ ভাবিকে বললাম যে ভাবি, আপনার কাছ থেকে এরকম খাবার অর্ডার দিব আমাদের 4 জনের জন্য। তো ভাবি বললো ঠিক আছে, আমি দিয়ে পাঠাবো, কখন নিবেন? আমি বলেছি যে শুক্রবার দিন জুম্মার নামাজের পরেই আমাকে দিয়ে পাঠাবেন। পরে বলছে কি আচ্ছা ঠিক আছে দিব। তো যেই বলা সেই। আর এই প্যাকেজটা নিয়েছে 4 জনের ডালা। এটার মানে এটার নাম হচ্ছে ডবল ডালা। তো 4 জনের লেখা ছিল ডবল ফ্যামিলি। তো এই ডাবল ফ্যামিলি ডাবল ডালা, তো সেটাই যাই হোক। তো প্যাকেজটা নিয়েছে 3,000 টাকা। আর ডেলিভারি চার্জ দিয়েছি 100 টাকা। তো 3,100 টাকা। তো এখানে ছিল 4টা টিকা, 8 পিস কাচ্চির মধ্যে ছিল খাসির মাংস। তো 8 পিস ছিল খাসির মাংস, আর 6 পিস ছিল আলু। তো সেটাই। আর ছিল 4টা ফিরনি, মানে 4 জনের, তো সেজন্য সেরকম 4 জনের আন্দাজে দিয়েছিল। আর আস্ত মুরগি, তার পাশে একটা এক্সট্রা রোস্ট ছিল। আর আরেকটি কথা আমি আগেই বলি যে আমার বাসাটা হচ্ছে ছোট, পুরান ঢাকার মধ্যে ছোট একটি বাসা। তো সেটা আমাদের নিজস্ব বাড়ি। আমরা একটি একটি করে রুম ভাগে পেয়েছিলাম। তো সেটিকেই আমরা বিল্ডিং তুলেছি, একটি একটি করে রুম তুলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার রুমের কথা বলি, যেন মানে অগোছালো। অগোছালো এই কারণে আমি না আসলে গুছিয়ে শান্তি পাই না। আমার রুমে কিন্তু কিচ্ছু নেই, শুধু একটা সিঙ্গেল খাট, আর একটা সিঙ্গেল ওয়ার্ডরোব, আর একটা বড় টিভি। হুম স্মার্ট টিভি। তো হয়েছে কি, আমি যখনই গুছাই মানে গুছাই, তখনই হয় টোনা কিংবা এই যে টুনটুনি, এই 2জন সব সময় মানে নষ্ট করবেই। তাদের কাজ ড্রয়ার খুলবে, খুলে অর্ধেক করে জামা কাপড় নিবে, বের করবে। অর্ধেক জামা কাপড় মানে বাহিরে থাকবে, অর্ধেক ড্রয়ার লাগানো থাকবে। নতুন ওয়ারড্রোবটা আমি আরএফএল এর নতুন ওয়ারড্রোব নিয়ে এসেছি। তারা কি করেছে, এমন ভাবে জোর শক্তি দিয়ে খোলে যে আমার ড্রয়ার গুলোকে, প্রত্যেকটা ড্রয়ারকে তারা মাঝখান দিয়ে মানে ভেঙে ফেলছে। তো আমার না এই জিনিসটা খুবই খুবই খারাপ লাগে। তো শেষে মানে কি বলবো, শেষে আমি সেটাকে আর ধরিই না, অনেক সময় রাগি, যা আর ধরবোই না। তোরা দুজনে এটাকে যেমন তা করে। আর ওরা কি করে, মানে যখন যা প্রয়োজন, যেমন অর্ডারের উপরটাকে আমি এত সুন্দর করে গুছাই, মানে একবার বাবা আসবে, একবার মেয়ে আসবো, একবার বাবা, একবার মেয়ে, মানে গুছানো না। তারা মানে এখন টুনটুনি দেখেন গিয়ে তার রুমটাকে কত সুন্দর করে গুছিয়ে রেখেছে, তার পড়ার টেবিলে কাউকে হাত দিতে দিবে না। এই ধরবে না, আমার এটা ধরবে না, আমার সেটা ধরবে না। তো টোনাও ধরে না, বলে কি এই আমার মেয়েটা ধরবে না। অথচ আমার জিনিস নিয়ে তারা কি করবে, মানে গোছানো জিনিসকে অগোছানো করবে। যেমন আমি যদি বিছানার চাদরটাকে গুছাই, বিছানার চাদরটাকে গুছাবো, আমি থাকবো একরকম। এই যে আমাকে দেখেন, এখন আমি মানে কত সুন্দর পরিপাটি না। যদি 10 মিনিটের জন্য মানে রুম থেকে বের হইলাম, আর তাদের বাবা আর মেয়েকে যদি আমি রুমে রেখে গেলাম, মনে হইব কি পুরোটা খাট নিয়ে ওরা যুদ্ধ শুরু করছে। হয় বিছানার চাদর এইভাবে ঝুইলা থাকবো, না হয় তোষক ঝুইলা থাকবো, না হয় খাটের থেকে ফর্ম মানে সরায় ফেলবে। মানে কি যে একটা বিধিকিচ্ছা করে ফেলে। তো এইরকম দেখলে না অনেক সময় না নিজে নিজে কান্না চলে আইসা পড়ে যে এটা কোন রকমের, মানে আমি কখনো রুম গুছায় আমি শান্তি পাই না। সেজন্য অনেক সময় না মনে মনে প্রতিজ্ঞা করি
যা তোরা বাপ মেয়ে এরকম করিস আর আমি ঘর গুছাবোই না। তা আজকেও ঠিক সেই রকম জুম্মার নামাজ পড়তে যখন গিয়েছে তখন ড্রয়ারটাকে মানে কি যে একটা একটা জামা নিবি সুন্দর করে ড্রয়ারটা গুছায় রাখ কত সুন্দর না, সে কি করবে অর্ধেক জামা ঝুলা মানে এখন তো তারপর ওই হিসাবে ভালোই দেখা যাচ্ছে, অর্ধেক হয় ঝুলানো থাকবে না হয় বের হয়ে থাকবে, মেয়ে বের করে সব মানে ও পরার জন্য কখনো জামা কাপড়ই পায় না। ঘুরতে যাওয়ার সময় তো মানে কি বলবো, আমাদের সাথে না মানে আমাদের পরিবারে এই টুনটুনিকে নিয়ে এই টোনাটুনির একটা ঝগড়া লেগে যায়। তো যাই হোক আমি আগেই বলে নিলাম যে আমার ঘরটা যদি অগোছানো থাকে তাহলে একমাত্র তাদের জন্য, তাদের জন্য। আর টোনার কথা কি বলবো, টোনা দেখেন অনেক অসুস্থ, সে বলছে আমাকে দেখাও না। পরে আমি বললাম কেন দেখাবো না, আপনি অসুস্থ আসেন আপনাকে দেখাই। আর টোনার অসুস্থতার হওয়ার কথাটা আমি বলি, তাকে আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, সে আমাকে অসুস্থ হয়ে সারপ্রাইজ দিয়ে দিল। যেমন আমি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি, তো রোজা রেখেছি ইফতার করেছি, তো সে এশার নামাজ পড়তে গিয়েছে। এখন আমি টোনাকে বলছি কি যে আসার সময় আমার জন্য 1 কিলো পান নিয়ে এসেন, পান নিয়ে এসেন আমি পান খাবো। ভালো কথা, সে পান এনেছে, এনে বলে কি আমি তো কখনো পান খাই নাই, আমার জন্য একটু পান রেখো তো। তো আমিও তার জন্য মানে আমার জন্য অর্ধেকটি খেয়ে তার জন্য রেখে দিয়েছি। এখন তো সে পানটা যে এনে রেখেছে চুন শুকায় গেছে, শুকায় গেছে, তো সেটা যে কখন পানির ভিতরে পড়ে গেছে আমিও দেখি নাই। আর আমি রাত্রে পান খেয়ে পরে ডিম লাইট জ্বালায় ঘুমাবো, সে এসে কি করেছে ওয়াশরুম থেকে এসে তো পানটাকে খুলবে না, খুলে দেখবে ও কি করেছে আমি অন্ধকারে দেখি ও পান খাচ্ছে, মানে পানির মানে যা ছিল পেঁচায় পোছা মুখের ভিতর দিয়ে দিছে। তো এখন সে তো আর কোনোদিন পান খায় নাই, সে মনে করছে কি পানের স্বাদটা মনে হয় এরকম। তো আমি বললাম যে কি ব্যাপার, আপনি যে পানটা খেয়েছেন দেখছেন না, বলে কি আমার কাছে যেন কেমন লাগছিল, কিন্তু আমি মনে করছি কি হয়তো পান এরকমই। খেয়েছে এখন তো রাত্রের কয়টা 2:30টার সময়, ওর মুখ মনে করেন পুরো ফুলে জিহ্বা, তারপরে গলা ছিলে মানে কিরকম, মানে মুখটা মানে কি বলবো, মানে চুনের যে একটা ঝাঁজ, সে তো কখনো পান খায়নি। আর 1 কিলো পান 5 টাকা, ছোট একটি পান, সেটা থেকে আমি অর্ধেকটি খেয়েছি তাকে অর্ধেকটি দিয়েছি। পান তো আরো ছোট হয়ে গিয়েছে, এখন সেটার মধ্যে যে কাগজের মধ্যে যে চুনটা পেঁচায় দেয় সুইটা সুপারির মতন, সেই পানটার মধ্যে রয়ে গেছে, ও তো আর খেয়াল করেনি, ও খেয়ে ফেলছে। খাওয়ার পর এখন তো ওর অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। এখন সে মুখ দিয়ে কথা বলতে পারছে না, তার মানে পুরো জিহ্বা ফুলে মানে বিকট মানে অনেক বড় হয়ে গেছে। এখন আমি তো রাত্রে অনেক ভয় পাইছি, কথা বলতে পারতেছে না, কিরকম আওলা আওলায় কথা বলতেছে, তারও ভিতর না জানি কিরকম লাগতেছে। পরে আমি তো এখন চিন্তা করতেছি তাই কি আমি কোনো ইমার্জেন্সিতে নিয়ে ঢুকবো, ঢুকাবো না কি কি করব, মানে দিশেহারা পাচ্ছি না। পরে রাত্রে 4টা বাজে, এখন আমি আমার আম্মুর কাছে গিয়েছি, যাওয়ার পর এখন অন্ধকারে তো রাত্রে বেলা যদি কেউ কাউকে অসুস্থ বয়স্ক মানুষকে যদি ডাক ডুক দেয় তাহলে সেও তো ভয় পাবে, ঘাবড়াবে। তারপর আমি আগে গিয়ে কি করেছি রুমের লাইটটা ধরাইছি, ধরানোর পর আস্তে আস্তে করে আমার আম্মুকে ডাকছি, ডাকার পর আমার আম্মু কি করলো উঠছে। পরে আমি বললাম কি চিন্তা করো না, আমি একটু তোমার কাছে একটা কথা বলতে আসছি। বলে কি কি বলে, এরকম তো ইফতার আব্বু পান খেয়েছে, পান খাওয়ার পর মনে হয় অতিরিক্ত চুন খেয়ে ফেলছে, সে তো আর পান খায় না, এখন কি করা যায়। পরে আমার আম্মু বললো কি যে সরিষার তেল দিতে বল, সরিষার তেল দিতে বল, সরিষার তেল দিলে অনেকটা জ্বালা পোড়া কমবে। এখন টোন আবার কি মন থেকে একটু মানে দুর্বল, সে অসুস্থ হয়ে গেলে সে অনেকটা দুর্বল হয়ে পড়ে। পরে এখন তাকে বলছি, বলার পর সে কি করেছে ওই একটু সরিষার তেল দিছে, দেওয়ার পর বলতেছে কি যে আমার খুবই মানে খারাপ লাগতেছে। তো জিনিসটা মানে আমার কাছে অনেক খারাপ লাগলো, আমি তো যতক্ষণ পর্যন্ত ছিলাম ততক্ষণ পর্যন্ত আমি তার পাশে এই সেই এই কথা সেই কথা জিজ্ঞেস করেই যাচ্ছি, তার কথার ভাবটাই জানি কিরকম ছিল। পরে আমার তো অনেক খারাপ লাগছে যে কথা যে পর্যন্ত ক্লিয়ার না হবে, মানে স্ট্রোক করা রোগী যেরকম ঠিক সেই রকম। পরে আমি বললাম একবার স্ট্রোক করেছে আবার নাকি স্ট্রোক করলো কি হইলো,
তাড়াতাড়ি জিজ্ঞেস করি। তো এরকম ১ কথা ২ কথা এরকম তারে আমি ইচ্ছাকৃতভাবে তাকে জিজ্ঞেস করছি, "আপনার কি ভালো লাগছে? আপনার কেমন লাগতেছে?" পরে বলতেছে মানে আওলায় তার কথা একটুও স্পষ্ট হচ্ছেই না। তারপর যখন প্রায় ৬ঃ০০ বাজে, ৬ঃ০০ টার সময় দেখি কি যে না ও একটু ঘুমাচ্ছে। পরে ওরে ঘুমের থেকে আর ডাক দেইনি। এই দেখেন ওর মানে এখন তো ভালোই ছিল। এই দেখেন পুরো মুখ জ্বলে, ফুলে, জিহ্বা পুরো মানে কিরকম যে বিকট হয়ে গিয়েছিল। মানে বলার বাহিরে। তারপরে যে ও পানটা যে খেয়েছে গলার ভিতরেও হয়তো অনেকটা এরকম যন্ত্রণা করেছে। তারপর আমার আন্টি আসলো কাজে। ও কাজের আন্টি তাকে বললাম যে, "ইফতার আব্বুর এরকম সমস্যা হয়েছে। দেখেন সে গিলতেও পারছে না। তাকে একটা মিষ্টি জাতীয় খাবার দিয়েছি। সেটাও খেতে তার কত কষ্ট হয়েছে।" কি বলবো মানে হঠাৎের মধ্যে কি থেকে কি হয়ে গেল মানে বুঝতে পারলাম না। তো সেই আন্টিও বলল বলে কি যে, "আন্টি চিন্তা করেন না। তাকে ফার্মেসিতে দিয়ে পাঠান আঙ্কেলকে। একটা ওষুধ দিবে। ওষুধটা পেস্টের মতন হয়তো আরাম লাগতে পারে।" তারপর বললাম, বলার পর সে একটা ওষুধ নিয়ে আসলো। নিয়ে আসার পর সে খায় না। টোনার আবার একটা অভ্যাস কি তাদের পরিবারের সবার মানে তারা আবার ওষুধটা খেতে চায় না। তো যাই হোক, এখন আল্লাহর রহমতে অল্প, অল্প করে সুস্থ হয়ে উঠছে। আর আমাদের ডালাটা দেখেন, আমাদের ৪ জনের ডালাটা নিয়েছিলাম। তো আমরা সেখান থেকে ৩ ভাগের ১ ভাগ খেতে পেরেছি। কারণ টোনা তো খেতেই পারে নাই। আর যাও মানে আমার মাও পরে ফিরিয়ে দিয়েছে। সেও যতটুকু দিয়েছিলাম খেতে পারে নাই। আমি আর টুনটুনি যতটুকু খেয়েছি আপনারা তো দেখলেনই। তারপরে এগুলোকে সব আবার গুছিয়ে রেখে ফ্রিজে রেখে দিলাম। কারণ কেন তারা কখন না কখন রান্না করেছে এতগুলা খাবার যদি নষ্ট হয়ে যায়, ১ম এ চামচ দিয়ে বাড়তেছিলাম। পরে দেখি কি ডিশটা আরকি আমাদেরকে প্লাস্টিকের দিয়েছিল। তো চিন্তা করলাম যদি আবার পড়ে যায় খাবারগুলো তো আরো নষ্ট হবে। সেজন্য টোনা বলছে কি তুমি হাত দিয়েই বাড়ো। তারপরে এই যে হাত দিয়ে বেড়ে ফ্রিজে রেখেছি। আর সবথেকে বেশি ভালো লেগেছে ওই সময়টা যে ডিশটা আমাদের গিফট হিসাবে মানে দিয়ে দিয়েছে। সেটা তারা আর ফেরত নেয় নাই। সবসময় তো ওই সিলভারের ডিশ দেয়। তো সেটা আমরা হয় টাকা দিয়ে ৳৮০০ ৳৬০০ এরকম একটা রেট থাকে। তো কিনে রাখি। আর এবারেরটা প্লাস্টিকের ছিল তারা আমাদের থেকে নেয় নাই। তো সেটা নিয়ে অনেকক্ষণ অনেক আনন্দ করলাম। ভালোই লাগলো। আর আজকের দিনটা আমাদের অনেক মানে দুঃখ গেল, আবার একটু নিজেরাও আনন্দ করলাম। এর মধ্যে আবার আজকে আবার কি সকালবেলা ভূমিকম্প। ভূমিকম্প হঠাৎ মানে আমি মনে করেছি কি টুনটুনি মনে হয় আমার সাথে দুষ্টামি করতেছে। ঘুমের থেকে খাটের উইঠা মনে হয় মানে পা দিয়ে ধাক্কা মারছে। আর টুনটুনি আবার আমার দিকে তাকায় রয়েছে। আমি আবার পা ঝুলে বসেছিলাম খাটের মধ্যে যে যেভাবে এখন দেখছেন ঠিক সেভাবে বসেছিলাম। তো ও আবার মনে করছে কি যে আমি মনে হয় পা দিয়ে এরকম ওরে ভয় দেখাইতেছি খাটকে ঝুলনার মতন দোলাইতেছি। তো এখন তো আমি তো বুঝতে পেরেছি যে এটা ভূমিকম্প। কিন্তু একটা জিনিস কি ভূমিকম্প সবসময় দেখেছি ২-১ টা ঝাঁকি দিয়ে থেমে যায়। আজকের ভূমিকম্পটা মানে কি একটা অদ্ভুত যে থামে না একটা বিকট একটা শব্দ আসলো। আসার পর মানে ঝাঁকি দিতেই আছে। তো ঝাঁকি দিতেই আছে। এমন ঝাঁকি মানে সবাই ভয় পেয়ে গিয়েছে। ভয় পাওয়াটা আমার মেয়ে তো মানে টুনটুনি তো কান্নাই কইরা দিছে। যে কি হইলো? কি? আর পরে জানালা খুলে দেখি কি রাস্তার মধ্যে সবাই অনেক জোরে, জোরে চিল্লায়, চিল্লায় বলতেছে, "এই ভূমিকম্প হইতেছে, ভূমিকম্প হইতেছে।" তো সবথেকে বেশি মানে এখন কি বলবো? এখন তো আর বিপদ হয় নাই। সেজন্য একটু হাসি আসলো। টোনা তো অসুস্থ। সে কি করেছে? আমাদেরকে রেখে সে আমার মাকে বাঁচাতে গিয়েছে। অথচ আমরা কিন্তু ৩ তলা, আমার মা হচ্ছে দোতলায়। আর ও কারেন্টের মিটার ধরতে গিয়েছে। হ্যাঁ? কাট আউট বন্ধ করতে গিয়েছে। তো এইটা নিয়ে হাসাহাসি করলাম যে, "আপনি এটা করছেন। মানুষ কি সহজে এগুলো করে?" আর আমার আন্টি সে আবার কি করছে? কাজ করতে, করতে উনি আবার সিঁড়ি দিয়ে দৌড়ায় যেতেছে। আমাদের তো সিঁড়ি ছোট এবং অনেক উঁচু, উঁচু। পরে আমি বলছি, "আপনি এদিক দাঁড়ান। একটু স্থিরভাবে দাঁড়ান। ভূমিকম্প হলে দৌড়াদৌড়ি করবেন না। কারণ বিল্ডিং যদি পড়ে, আপনি এখানে বসলেও পড়বে, আপনি বাইরে গেলেও অন্যরাও পড়তে পারে।" তো সবাই আর আমি তো জোরে, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যত জোরে ছিল পড়তেছি। মৃত্যুর ভয় কার না আছে? আর এরকম মৃত্যু। তো সেটাই বিপদ আসলে আল্লাহর নাম নিতে হয়। তাৎক্ষণিকভাবে যে আসছে এটাই অনেক বড় কথা। আর আমাদের টোনাটুনি পরিবারকে আপনারা বেশি, বেশি করে সাপোর্ট করবেন।
ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেয়ে আমরা আগামীতে আরো সামনে এগিয়ে যাব, হয়তো এর থেকে ভালো কিছু দেখার চেষ্টা করব। আল্লাহ